সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস। আমাদের আজকের টপিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তোমরা কি করেছো হোমওয়ার্কটা? জি স্যার। করেছো? তাহলে খাতা সামনে রাখো, আমি সলিউশন দিব, মিলাই নেবে। জি স্যার, আপনি একটু মিলাই দেন। জি স্যার। আচ্ছা, আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল এটা কি তোমাদের সামনে আছে? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, দেখো আমি মুখে একবার বলে দিচ্ছি, এন্ট্রিগুলো বলে আলোচনা করে নেই, তারপর সলিউশন দেখাবো। প্রথমেই আছে ক্যাশ, এটা কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও অ্যাসেট। ইকুইপমেন্ট অ্যাসেট, প্রিমিসেস অ্যাসেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট অর্থাৎ অনারিদানা সঞ্চিতি, এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যায়। তারপরে আছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল এটা কারেন্ট লায়াবিলিটি। ড্রয়িং, ড্রয়িং কি হয়? ক্যাপিটাল থেকে বাদ যায়। হ্যাঁ, এবং ক্যাপিটাল আছে। এরপর আছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স হচ্ছে খরচ, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এরপর আছে পারচেজ এন্ড সেলস। পারচেজ এন্ড রমজান আর লিংকন কি লাইভে আসছিস? হ্যাঁ, পারচেজ এবং সেলস লাইভে আছে, আসছিস? এর সাথে আছে রিটার্ন। ওকে। পারচেজ এবং সেলস এর লিংকন সাথে আসো। আছে রিটার্ন। সবসময় মনে রাখবা, পারচেজ থাকে ডেবিটে, তার রিটার্ন থাকে ক্রেডিটে। লিংকন। আর সেলস থাকে ক্রেডিটে, তার রিটার্ন থাকে ডেবিটে। এরপর আছে ক্যারেজ ইনওয়ার্ড, ওপেনিং স্টক, ওয়েজ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, এই এন্ট্রিগুলো আছে। সমন্বয় ছিল আউটস্ট্যান্ডিং ওয়েজ টাকা 12,000, অর্থাৎ মজুরি বকেয়া রয়েছে, এটা মজুরির সাথে যোগ হবে অনাদায়ী আর কারেন্ট লায়াবিলিটির ভিতরে যাবে। প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 28,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বেশি দেওয়া হয়েছে, অতএব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে বাদ যাবে, এবং যেহেতু খরচ বেশি করছে আমার সম্পদ কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে। ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। অবচয় আমরা সবাই জানি, ইনকাম স্টেটমেন্ট বাদ যাবে, আবার ওই অ্যাসেট থেকে অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন বাদ যাবে। এন্ডিং ইনভেন্টরি টাকা 80,000। এন্ডিং ইনভেন্টরি আছে 80,000 টাকা, এটা আমরা যখন গুডস সোল্ড পেড করব তখন মাইনাস করে দিব, বাদ দিয়ে দেখাবো। এটা কারেন্ট অ্যাসেট। এরপরে এন্ট্রি হচ্ছে দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ইজ টু বি ইনক্রিজ টু টাকা 40,000। অনারিদানা সঞ্চিতি 40,000 টাকা পর্যন্ত, 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে হবে। এখন আমাদের অনারিদানা সঞ্চিতি উপরে দেখো রেওয়া মিলে আছে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট টাকা 15,000, 15,000 টাকা আছে, কিন্তু এটাকে 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে বলছে। তার মানে নতুন অনারিদানা সঞ্চিতি তহবিলে আরো 25,000 টাকা দিতে হবে। তাহলে আমাদের অনারিদানা সঞ্চিতি তহবিলে আরো 25,000 টাকা দিতে হবে, এটা একটা খরচ, এবং এর অ্যালাউন্সটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেখাবো আর্থিক অবস্থা বিবরণী। এরপরে লাস্ট এন্ট্রি আছে, এটা ভালো করে একটু বোঝো। দা অনার উইথড্র গুডস কস্টিং টাকা 15,000 ফর পার্সোনাল ইউজ। এইটুকু আগে বলি। মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে। মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে, এটা আমরা সবাই জানি। এটা উত্তোলনের সাথে যোগ হবে এবং পারচেজ থেকে বাদ যাবে। উত্তোলনের সাথে যোগ হবে এবং পারচেজ থেকে বাদ যাবে। এইটার এই দুইটা কাজ, কিন্তু এর সঙ্গে আরেকটু জুড়ে দিয়েছে, বাট ইনক্লুডেড ইন সেলস।
বাট ইনক্লুডেড ইন সেলস, এই পণ্য উৎতোলনটা বা সেলস এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার সেলস এর ভিতর যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, সেলস এর সাথে সম্পর্ক কার? সেলস এর সাথে কার সম্পর্ক? আর অ্যাকাউন্ট রিসিভেবল। সেলস এর সাথে সম্পর্ক হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে সেলস এর ভিতর ঢুকে যাওয়া মানে অ্যাকাউন্ট রিসিভেবল এর ভিতরেও ঢুকে আছে। অতএব এই শেষের অংশ বাট ইনক্লুডেড ইন সেলস, বাট ইনক্লুডেড ইন সেলস, এইটুকের জন্য আমাদের যেটা করতে হবে, সেলস থেকে বাদ যাবে আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে। এই পুরো অঙ্কের ভিতর এই এন্ট্রিটা ভালো বোঝার। এটা আবার আমি বলছি, প্রথমে বলা আছে দা অনার উইথড্রিউ গুডস কস্টিং টাকা 15,000 ফর পার্সোনাল ইউজ। মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে। তাহলে এই 15,000 টাকা উত্তোলন হিসাবে মূলধন থেকে বাদ যাবে আর পারচেজ থেকে বাদ যাবে। এরপরে বলছে বাট ইনক্লুডেড ইন সেলস, কিন্তু ইহা সেলস এর ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেলস এর ভিতর অন্তর্ভুক্ত হলে এর জন্য আবার দুই জায়গা ট্রিটমেন্ট হবে। একটা হচ্ছে সেলস থেকে বাদ যাবে আর সেলস এর সাথে সম্পর্ক অ্যাকাউন্ট রিসিভেবল, অতএব অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে। ঠিক আছে, বাদ যাবে। এবার আমাদের বলছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। আচ্ছা, অনার্স ইকুইটি চাইনি। অনার্স ইকুইটি যদি না চায় তাহলে আমরা অনার্স ইকুইটিটা ব্যালেন্স শিটের ভিতরেও করে দিতে পারি। আবার যদি অনার্স ইকুইটি স্টেটমেন্ট আলাদাভাবে করি তাহলেও কোনো সমস্যা নেই, আমরা যে কোনো ভাবে করতে পারি। আচ্ছা, এবার খাতা নাও, সলিউশনটা মিলাই নাও। আমি সলিউশনটা দেখাচ্ছি। প্রথমেই আছে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে রেড ট্রেডিং হাউস, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015। তাহলে 15 সালের অঙ্ক হয়ে গেছে আগে। দেখো, সেলস রেভিনিউর ভিতরে সেলস আছে 18 লাখ, লেস রিটার্ন সেলসের ফেরত ছিল 45,000। তাহলে এখানে আমাদের দাঁড়ালো 17,500। 17,55,000। এর সাথে ওই যে বলেছিলাম যে পণ্য উত্তোলন করেছে সেই গুডস উইথড্র বাদ যাবে 15,000, অতএব নিট সেলস দাঁড়ালো 17,40,000। এটা হচ্ছে নিট সেলস। লেস সেলস থেকে কি যায়? কস্ট অফ গুডস সোল্ড বাদ যায়। কস্ট অফ গুডস এটা নির্ণয় করতে হলে প্রথমে ওপেনিং স্টকের সাথে নিট পারচেজ যোগ করতে হবে। আচ্ছা, তাহলে ওপেনিং স্টক আছে কত? 1 লাখ, পারচেজ আছে 9,50,000, এর রিটার্ন ছিল 30,000। তাহলে 9,00,000। আর পারচেজ থেকে গুডস উইথড্র ছিল, গুডস উইথড্র 15,000 বাদ পারচেজ দাঁড়ালো 9,05,000। এর সাথে আমার দুটো খরচ ছিল, একটা হচ্ছে ক্যারেজ ইন, ক্যারেজ ইন যার সাথে কোনো সমন্বয় নাই 36,000, এটা অ্যাড হবে। আর অ্যাড হবে কি ওয়েজ, তবে ওয়েজের সাথে একটা সমন্বয় ছিল, ওয়েজ 12,000 টাকা বকেয়া ছিল। তাহলে ওয়েজ হচ্ছে 2 লাখ দেওয়া আছে আর 12,000 টাকা বকেয়া, টোটাল ওয়েজ হলো 2,12,000। হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস পারচেজ, কস্ট অফ গুডস পারচেজ দাঁড়ালো 11,53,000। 11,53,000 কস্ট অফ গুডস পারচেজ। এইটা আমি যোগ করলাম ওপেনিং এর সাথে। তাহলে আমার টোটাল গুডস হলো 12,53,000, যার নাম হচ্ছে কস্ট অফ গুডস ফর সেলস। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 12,53,000। এর থেকে আমরা বাদ দেবো ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আছে 80,000, বাদ দিলে আমার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল 11,73,000। 11,73,000 কস্ট অফ গুডস সোল্ড।
আর আমার সেলস রেভিনিউ ছিল 17,40,000। এটা মাইনাস করলে গ্রস প্রফিট বেরোলো 40,000। 5,67,000। এই 5,67,000 গ্রস প্রফিট। আচ্ছা, এবার বলো তোমাদের কোনো জিজ্ঞাসা আছে নাকি গ্রস প্রফিট পর্যন্ত? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে করো গ্রস প্রফিট পর্যন্ত। থ্যাংক ইউ, জিজ্ঞাসা নাই। এবার আমরা গ্রস প্রফিট থেকে বাদ দেব অপারেটিং এক্সপেন্স। আমরা জানি অপারেটিং এক্সপেন্স দুই প্রকার, একটা সেলিংস এক্সপেন্স আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিংস এক্সপেন্সের ভিতরে আমাদের আজকে দুইটা এন্ট্রি আছে, একটা আছে সেলিং এক্সপেন্স 10,000 আর ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স কত? আমার তহবিলে আছে 15,000 টাকা, সেটাকে 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে বলছে। তাহলে নতুন ব্যাড ডেট এক্সপেন্স আসতেছে 25,000 টাকা। তাহলে টোটাল আসছে কত? 25 আর 10 35,000 টাকা হচ্ছে টোটাল সেলিং এক্সপেন্স। 35,000। হ্যাঁ, টোটাল সেলিং এক্সপেন্স হচ্ছে 35,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 2,10,000। সমন্বয়ে বলা আছে এর ভিতরে প্রিপেইড আছে 28,000। 2,10,000 থেকে 28 বাদ দিলে 1,82,000 টাকা হচ্ছে আমার নিট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এর সাথে যোগ ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স এর সাথে 15,000 টাকা। 15,000 টাকা বসাই দিলাম। আর ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন ছিল এটা 20,000। 2 লক্ষ। হ্যাঁ, 2 লক্ষ টাকা 10% 20,000। তাহলে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 2,17,000 আর সেলিং এক্সপেন্স 30,000। তাহলে আমার টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 2,52,000। গ্রস প্রফিট 67,000। এর থেকে 2,52,000 বাদ দিলে নিট ইনকাম বেরোলো 3,15,000। নিট ইনকাম 3,15,000। আচ্ছা, এবার কার কোনো জিজ্ঞাসা থাকলে করো। কোনো জিজ্ঞাসা নেই। ইনকাম স্টেটমেন্টের উপরে কারোর কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে করো। নাই। নাই, থ্যাংক ইউ। এবার আমরা করব অনার্স ইকুইটি স্টেটমেন্ট। অনার্স ইকুইটি স্টেটমেন্ট আমাদের বিগিনিং ক্যাপিটাল দেওয়া ছিল, বিগিনিং ক্যাপিটাল 15,51,000। দেখো, বিগিনিং ক্যাপিটাল ছিল 15,51,000। এর সাথে আমাদের নিট ইনকাম ছিল 3,15,000। দুইটার যোগফল হলো 18,66,000। লেস ড্রয়িং, ড্রয়িং একটা আছে ক্যাশ 15,51,000 টাকা। আর গুডস আছে ওই যে সমন্বয়ে 15,000 টাকা। 1,15,000 টাকা উত্তোলন করেছে। তাহলে আমার এন্ডিং ক্যাপিটাল হলো 17,51,000। এন্ডিং ক্যাপিটাল 51,000। এটা আমরা সবাই পারি। যেহেতু আমাদের অনার্স ইকুইটি স্টেটমেন্ট করতে বলেনি আলাদাভাবে, রিকোয়ারমেন্টে চাইনি, অতএব এই কাজটা আমরা ব্যালেন্স শিটেও দেখাতে পারি। নেক্সট, এবারে আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিটে আমি আগেই বলেছিলাম ব্যালেন্সের ডেট হয় একটা নির্দিষ্ট তারিখে। তাহলে এটা হবে অ্যাজ অন বা অ্যাজ এট 31 ডিসেম্বর 2015। আচ্ছা, অ্যাসেটের ভিতরে আসো। কারেন্ট অ্যাসেটের ভিতরে কি কি আছে? ক্যাশ আছে 90,000, এর সাথে কোনো সমন্বয় নাই। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1,20,000, কিন্তু সমন্বয় ছিল যে মালিক কত 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে। 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে মালিক। তাহলে কিন্তু সেটা ঢুকে আছে সেলস এর ভিতরে। সেলস এর ভিতর যেহেতু পণ্য উত্তোলন ঢুকে গেছে, আর সেলস এর সাথে ঢোকা মানেই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে। অতএব অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 15,000 টাকা বাদ যাবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দাঁড়ালো 1,05,000। এবার লেস বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস
এটা কত 40,000। গত বছরে ছিল 15,000, 40,000 এবছরে নতুন করেছি 25,000, টোটাল হচ্ছে 40,000। 40,000 হ্যাঁ, 1,05,000 থেকে 40,000 বাদ দিলে আবার অ্যাকাউন্ট রিসিভেবলের নিট দাঁড়ালো 65,000। আচ্ছা, এখানে একটা বিষয় জেনে রাখো, অ্যালাউন্স ফর ব্যাড ডেট অনেক সময় টাকা বলে দেয়, অনেক সময় পার্সেন্টেজ বলে। যদি পার্সেন্টেজ বলে তাহলে কিন্তু আমার এই 1,05,000 টাকার উপরে ধরতে হতো। নিট অ্যাকাউন্ট রিসিভেবল বের করে নিয়ে তার উপরে অ্যালাউন্স ধরতে হয় সব সময়। ঠিক আছে? জি স্যার তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবলের থেকে অ্যালাউন্স বাদ দিলে 65,000 দাঁড়াইলো, এটা কারেন্ট অ্যাসেটে দিলাম। এবার এন্ডিং ইনভেন্টরি ছিল 80,000 আর প্রিপেইড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল 28,000। টোটাল কারেন্ট অ্যাসেট চারটার 28,000 সমষ্টি হচ্ছে 2,63,000। 2,63,000 হলো 63,000 টোটাল কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট ছিল দুইটা, প্রিমিসের ছিল 14 লক্ষ, যার সাথে কোনো সমন্বয় নাই। প্রিমিসের 14 লক্ষ, এর সাথে কোনো সমন্বয় নাই। ইকুইপমেন্ট ছিল 2 লক্ষ, তার সাথে ছিল 10%, 20,000 টাকা বাদ দিলে নিট ইকুইপমেন্ট 1,80,000 আর প্রিমিসেস হচ্ছে 14 লক্ষ। তাহলে 15,80,000 হচ্ছে ফিক্সড অ্যাসেট, 15,80,000। আর কারেন্ট অ্যাসেট ছিল 2,63,000। টোটাল অ্যাসেট হলো 18,43,000। টোটাল অ্যাসেট 18,43,000। এবারে 43,000 টাকা হ্যাঁ, এই অ্যাসেট সম্পর্কে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। অ্যাসেট সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে করতে অ্যাকাউন্ট পারো। রিসিভেবলের কাজটা আরেকবার বলেন। কোনটা? অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল হচ্ছে 1,20,000। এবারে আমাদের জি স্যার ছিল মালিক 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে। এইটা আমরা জানি যে উত্তোলনের হিসাবে মূলধন থেকে বাদ যাবে আর পারচেজ থেকে বাদ যাবে, কিন্তু তার সঙ্গে বলা ছিল বাট ইনক্লুডেড ইন সেলস, কিন্তু এটা সেলস এর ভিতর অন্তর্ভুক্ত আছে। আর সেলস এর ভিতর অন্তর্ভুক্ত থাকা মানে সেলস এর সাথে সম্পর্ক হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অতএব সেলসও বেড়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে। আমরা সেলস থেকে বাদ দিয়ে আসছি, ইনকাম স্টেটমেন্টে ব্যালেন্স শিটে এসে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিব। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 15,000 বাদ দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল দাঁড়াইলো 1,05,000। আর ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এটা ওর ছিল পুরাতন সঞ্চিতি ছিল 15,000, এটাকে আমাদের 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে বলেছিল। সেখানে আমরা 25,000 টাকা ইনকাম স্টেটমেন্টে নতুন অ্যালাউন্স ধরছি। টোটাল অ্যালাউন্স হলো, তাহলে 1,05,000 থেকে 40,000 বাদ দিলে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 65,000। এখানে একটা কথা বলেছি যে যদি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর পার্সেন্টেজ বলে, যেটা 2%, 5%, 10% ধার্য করতে হবে, সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে গুডস উইথড্র বাদ দিয়ে যে 1,05,000 থাকলো তারপরে আমরা ধরতাম। কিন্তু আমাদের এই অঙ্কে পার্সেন্টেজ বলেছে 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে হবে। এই জন্য আমরা 40,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছি। 15,000 ছিল আর 25,000 টাকা বৃদ্ধি করে 40,000 বানাইছি। এখন 1,05,000 থেকে 65,000 টাকা নিট অ্যাকাউন্ট রিসিভেবল। আশা করি বুঝতে পারছো। টোটাল সেট দাঁড়ালো আমাদের 18,43,000। এবার 43,000 লায়াবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি। লায়াবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি, কারেন্ট লায়াবিলিটি আসতেছে প্রথমেই। অ্যাকাউন্ট পেয়েবল আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে 80,000 আর আউট 80,000 ওয়েজ আছে 12,000। অ্যাকাউন্ট পেয়েবল 80,000, এর সাথে কোনো সমন্বয় নাই। আর ওয়েজ ছিল 12,000, দুইটার সমষ্টি হচ্ছে 92,000 টাকা। এই হচ্ছে টোটাল 92,000 লায়াবিলিটি। আচ্ছা, লং টার্ম লায়াবিলিটি আমাদের এই অঙ্কে নাই। এবার অনার্স ইকুইটি, এটা আমরা আগেই অনার্স ইকুইটি স্টেটমেন্ট করে আসছি। সেখানে আছে তার যে রেজাল্ট পেয়েছিলাম
সেটা হচ্ছে 17,51,000। এই তাহলে লায়াবিলিটি এবং অনার্স ইকুইটির সমষ্টি হচ্ছে 18,43,000 এবং আমাদের অ্যাসেটের সমষ্টি হচ্ছে 18,43,000। তাহলে 18,43,000 এবং লায়াবিলিটিস মিলে গেল। বলছি যদি অনার্স ইকুইটি আমরা আলাদাভাবে না করতাম তাহলে ওই কাজটাই এখানে করে দিতাম। কারোর কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে ইনকাম স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এর উপরে কারোর কোথাও না বোঝার থাকলে সেটা আমাকে প্রশ্ন করো। স্যার অনার্স হ্যাঁ, বলো। ইকুইটির জায়গা আরেকবার ক্লিক করেন। কোনটা আরেকবার ক্লিক করেন স্যার এখানে। কোনটা কোনটা অনার্স ইকুইটি স্যার। অনার্স ইকুইটি অনার্স মালিকানা সত্ত্ব বিবরণী। আচ্ছা, ইকুইটি এই যে অনার্স ইকুইটি, অনার্স ইকুইটির আমার বিগিনিং ক্যাপিটাল ছিল 15,51,000, এর সাথে নিট ইনকাম অ্যাড হয়েছে 3,15,000, ইনকাম স্টেটমেন্ট থেকে আসছে, টোটাল হলো 18,66,000, আর লেস হবে ড্রয়িং, ক্যাশ হচ্ছে 1 লক্ষ, আর ওই যে 15,000 টাকার পণ্য উত্তোলন করেছে এই মোট হলো 1,15,000। এটা বাদ দিলে আমার এন্ডিং ক্যাপিটাল হচ্ছে 17,51,000, 17,51,000। অনার্স ইকুইটি নিয়ে আমি আবার আলোচনা করছি। তোমরা মনে রাখবে যে বিগিনিং ক্যাপিটালের সাথে যোগ হয় কি কি বলেছিলাম সকে, যদি ক্যাপিটালের সাথে যদি এডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধন থাকে সেটা যোগ হবে, নিট ইনকাম যোগ হবে, আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল যোগ হবে। ঠিক আছে, তাহলে মূলত এখানে এডিশনাল ক্যাপিটাল থাকলে যোগ হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকলে যোগ হবে, আর নিট ইনকাম যোগ হবে। আবার বিয়োগ হবে তিনটা, উত্তোলনের ভিতরে ক্যাশ উত্তোলন, আর পণ্য উত্তোলন, আর উত্তোলনের সুদ। অর্থাৎ উত্তোলনের উপাদান তিনটা, ড্রয়িংস এর উপাদান তিনটা, ক্যাশ, গুডস এন্ড ইন্টারেস্ট অন ড্রয়িং। ক্যাশ, গুডস এবং ইন্টারেস্ট অন ড্রয়িং, এই তিনটা বিয়োগ করতে। আমাদের অঙ্কে ইন্টারেস্ট নাই, শুধু ক্যাশ আছে আর গুডস আছে। আবার উপরেও দেখো আমাদের এডিশনাল ক্যাপিটালও নাই, ইন্টারেস্ট অন ক্যাপিটালও নাই। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের মিলে গেল 18,43,000 অ্যাসেট এবং লায়াবিলিটিস। এটা হয়েছিল কতদিনে বলো তো, কার কার মিলেছিল? শেষ করো নাই? হ্যাঁ, শেষ করো নাই? আমার হয়েছিল স্যার হয়েছিল স্যার। স্যার, হয়েছে আমার স্যার একটা হয়েছে, থ্যাংক ইউ ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিনের জন্য একটা হোমওয়ার্ক নাও। আগামী দিনে একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা করে রাখবা, আশা করি সবাই পারবা। এটা আগেও করানো হয়েছে এই জাতীয় অঙ্ক। আমরা জি স্যার। মার্চেন্ডাইজের অঙ্ক করলাম, আগামী দিন দিচ্ছি আমি সার্ভিস কনসার্নের অঙ্ক, অর্থাৎ সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক দিয়েছি। এটা তোমরা সলিউশন করে রাখবা, আমি জাস্ট মিলাই দেবো একটু। এখানে কি আছে দিচ্ছি, দেখো একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এখানে ক্যাশ আছে, এটা কি স্যার সিঙ্গেল স্টেপ? অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সাপ্লাইজ আছে, প্রিপেইড, ইকুইপমেন্ট, সবুজ ড্রয়িং, ওয়েজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, আর স্যালারি এক্সপেন্স, এইগুলো দেওয়া আছে। ডেবিটে, ক্রেডিটে আছে accumulated depreciation on equipment, account payable, notes payable, সবুজ ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ, এগুলো দেওয়া আছে। এখন
সমন্বয়ে বলছে সাপ্লাইজ ইউজড অফ টাকা 55,000, সাপ্লাইজ ব্যবহার হয়েছে 55,000, সাপ্লাইজ আছে কত 90,000। সাপ্লাইজ কিন্তু সম্পদ আর ইউজটা হচ্ছে খরচ, তাহলে আমার ইনকাম স্যার। স্টেটমেন্টে খরচে যাবে 55,000 আর দুইটার বিয়োগফল যেটা এটা অ্যাসেট হিসাবে কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে। ওয়েজ আনপেইড আছে 3,400, আনপেইড আছে বেতন ওয়েজের সাথে যোগ হবে আর লায়াবিলিটির ভিতরে যাবে। স্যার পেইড ইন্স্যুরেন্স পেইড ফর 24 মান্থস, ইন্স্যুরেন্স 24 মাসের জন্য দেওয়া হয়েছে ইফেক্টিভ ফ্রম 1 জানুয়ারি 2012। তাহলে 1 জানুয়ারি থেকে 24 মাস, তার মানে 2 বছর। আমাদের অঙ্ক হচ্ছে 31শে ডিসেম্বর 12, তার মানে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। 1 বছরে পেইড ইন্স্যুরেন্স আছে আমার কত খুঁজে বের করি। প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 50,400, অর্ধেকটা খরচ হবে আর অর্ধেকটা প্রিপেইড থেকে যাবে। ইনকাম স্টেটমেন্টে যাবে তাহলে 12 মাসের জন্য আর 12 মাসের জন্য প্রিপেইড যাবে, অর্থাৎ অর্ধেক যাবে ইনকাম স্টেটমেন্টে খরচ 25,200 আর বাকি 25,200 প্রিপেইড হিসাবে ব্যালেন্স শিটে যাবে। 12% interest is payable on notes payable. 12% interest is payable on notes payable which is issued on 1st July 2012। তারপরে 6 মাসের সুদ ধরতে হবে। 12 নোটস পেয়েবল আছে, তারপর 6 মাসের সুদ ধরতে হবে। 6 মাসের সুদ ধরতে হবে, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে, আবার ব্যালেন্স শিটে দায়ের দিকে যাবে। ইউটিলিটি বিল ডিউ ফর 3,000, ইউটিলিটি বিল বকেয়া আছে, এটা ইউটিলিটির সাথে যোগ হবে আর কারেন্ট লায়াবিলিটিতে যাবে। চার্জ ডেপ্রিসিয়েশন অফ বকেয়া রয়েছে এটা সবাই জানি। আর শেষে আনআর্ন সার্ভিস রেভিনিউ 36,000, তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে 2,95,000, তার সাথে যোগ হবে আমার বকেয়া আয়, অতএব ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে। তাহলে তোমরা এর ইনকাম স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট করবে, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট করবে, আগামী ক্লাসে আমি করে দিব। আচ্ছা, কার কোনো জিজ্ঞাসা? সময় শেষ। কার কোনো জিজ্ঞাসা থাকলে করো। কোনো সমস্যা নেই স্যার, নাই। আচ্ছা, সমস্যা নাই, ওকে, থ্যাংক ইউ অল। আজকের মতো শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস আগামী পরশুদিন সকাল 10টায়। থ্যাংক ইউ।